তটিনী নিজের হাতেই শাস্তি দেয় ভিজিত লাহিড়ীকে। দেখে ভয় পেয়ে যায় আয়ুষী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ভিজিতে যখন তটিনীকে ফোন করে বলে যে তোমার বর আর বেঁচে নেই, তোমার বরকে আমি মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছি আর তোমাকে দিয়েছি ফাঁসিয়ে, তুমি এখন জেলের ঘানি টানবে। তখনই তটিনী বলে, এই যে ভিজিত লাহিড়ী, আমি ছাড়বো না তোমাকে। তুমি কি ভেবেছো যে তুমি আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, আমি তোমাকে ছেড়ে দেব? না, কখনোই আমি তোমাকে ছাড়বো না। তুমি যতটা কষ্ট আমার বরকে দিয়েছো তার থেকেও দ্বিগুণ কষ্ট দেব আমি তোমাকে। তোমাকে আমি ছাড়বো না। এরপরে দেখা যায় যে ভিজিত বলে, কিছু করতে পারবে না তটিনী। কি ভেবেছো তুমি এভাবে শেষ করে দিতে পারবে? তোমার বর বেশি উড়ছিল, আমাকে বারবার সরিয়ে ফেলার চেষ্টা করছিল, তাই তোমার বরকেই আমি উড়িয়ে দিয়েছি। তখনই দেখা যায় যে তটিনী বলে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না ভিজিত। আর আমার আয়ুষী কোথায়? আয়ুষীকে কোথায় রেখেছো? তখনই ভিজিত বলে, আয়ুষীর কথা ভুলে যাও তোমরা। আয়ুষীকে আমি আর তোমাদের কাছে যেতে দেব না। আয়ুষীকে আমি আমার কাছে নিয়ে এখন বিদেশে চলে যাব আর সেখানে নিয়ে আয়ুষীকে বিক্রি করে দেব। তোমরা আয়ুষীকে আর পাবে না। তখনই তটিনী বলে, আয়ুষীর যদি কোনো ক্ষতি হয়েছে তাহলে আমি তোকে ছাড়বো না। ছাড়বো না ভিজিত। তখনই ভিজিত লাহিড়ী বলে ওঠে, কিছু করতে পারবি না তটিনী। কি ভেবেছিলি তুই আমাকে শেষ করবি? না, কখনোই করতে পারবি না। এরপরে দেখা যায় আয়ুষী বলে যে, দিভাই, ছোট দিভাই আমাকে বাঁচা, এই শয়তান ছেলেটা আমাকে সব সময় মারধর করছে দিভাই। তখনই তটিনী বলে, আয়ুষী, আয়ুষী তুই চিন্তা করিস না, আমি ও যেখানেই তোকে লুকিয়ে রাখুক না কেন সেখান থেকে আমি টেনে হিঁচড়ে বের করব। ও আমার আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, আমার আমার ভালোবাসার মানুষটিকে কেড়ে নিয়েছে, তাই আমি ওকে ছাড়বো না। যেখান থেকে হোক আর যেভাবে হোক আমি টেনে হিঁচড়ে বের করব, টানতে টানতে বের করব। তখনই দেখা যায় যে ভিজিত বলে, এই তটিনী একদম চুপ করে থাক বলছি, তুই কিচ্ছু করতে পারবি না। এই বলে ফোনটা কেটে দেয়। তখনই তটিনী মনে মনে বলতে থাকে, আমি তোকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। তুই আমার বরকে কেড়ে নিয়েছিস না, আমাকে ফাঁসিয়ে দিয়েছিস, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু তুই আমার বরকে মেরেছিস, এখন আয়ুষীর পিছনে লেগেছিস, তোকে আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এরপরেই পিকু আর লাড্ডু বলে, ও মাম্মি, মাম্মি কে ফোন করেছিল, পায়ের কথা বলছে? মাম্মি পা কোথায় বলো না, মাম্মি পা আসছে না কেন? তখনই টুটিনি বলে, চিন্তা করো না তোমরা, তোমাদের পাকে আমি তোমাদের কাছে এনে দেবই। আমি জানি তোমাদের পায়ের কিচ্ছু হতে পারে না, কারণ কারণ শিবপ্রসাদ আমাকে ছেড়ে এভাবে চলে যেতে পারে না। তোমাদের পাকে আমি তোমাদের কাছেই ফিরিয়ে আনবো। অন্যদিকে দেখা যায় যে শিবপ্রসাদের ইনফেকশন হয়ে যায়। তখন শীতল ওকে নিয়ে হসপিটালে গেলে ডক্টর বলে, আমার এখন আর কিছু করার নেই, আপনি অনেক দেরি করে পেশেন্টকে নিয়ে এসেছেন, ওনার এই ক্ষত জায়গায় ইনফেকশন হয়ে গেছে। তখনই শীতল বলে, ওনাকে বাঁচাতেই হবে, আর ওই পেশেন্ট যদি না বাঁচে তাহলে আমি তোমাদের এই হসপিটালটাকে উড়িয়ে দেব। তখনই ডক্টর বলে, পাগল হয়ে গেছেন ম্যাডাম, আপনি কি বলছেন এই সব কিছু? তখনই শীতল বলে ওঠে, যেটা সত্যি সেটা বলছি, যদি শিবপ্রসাদ না বাঁচে তাহলে এই হসপিটালও বাঁচবে না। এজন্য বলছি, আমার শিবপ্রসাদকে চাই চাই, আমাকে শিবপ্রসাদকে বাঁচাতেই হবে। এরপর ডক্টর বলে, হ্যাঁ ম্যাডাম, আমি দেখছি কতদূর আমাদের সাধ্যই পারা যায়, কিন্তু আমি আপনাকে এখনো কোনো কোনো আশা দিতে পারবো না ম্যাডাম। তখনই তটিনী তখনই শীতল বলে, যে যদি আমার শিবপ্রসাদ না বাঁচে, আমি তো বলে দিয়েছি, এখান থেকে যান বলছি, ওকে ওকে সুস্থ করে তুলুন। এরপরে দেখা যায় যে তখনই ডক্টর আবারও এসে অপারেশনটা শুরু করে দেয়। অন্যদিকে তখন শীতল আবারও তটিনীকে ফোন করে আর বলে, তটিনী, তুমি কাজটা একদম ভালো করোনি, তুমি তুমি শিবপ্রসাদকে এভাবে শেষ করলে, তোমাকে কখনোই ক্ষমা করব না। তখনই তটিনী বলে, যে এই যে শীতল, শীতল বিশ্বাস করুন, আমি শিবপ্রসাদকে মারিনি, আমি আমার বরকে খুব ভালোবাসি, খুব খুব, ওকে ছাড়া আমিও থাকতে পারছি না। কেন মনে হচ্ছে যে আমি ওকে মেরেছি? তখনই দেখা যায় শীতল বলে, হ্যাঁ, অনেকেই দেখেছে যে তুমি তোমার বরকে মেরেছো, তোমার বরও দেখেছে তুমি তুমি তোমার বরকে মেরেছো। তখনই তটিনী বলে, আমার বর তোমাকে বলেছে? তখনই শীতল বলে, হ্যাঁ বলেছে। তখনই তটিনী চমকে যায়, বলে, কি বলছো তুমি? তো আমার বর তোমাকে বলেছে, তাহলে আমার বর কোথায় আছে? তোমার কাছে আছে, বলো না। তখনই শীতল আমতা আমতা করতে থাকে আর বলে, দেখো, আমি এখন এই বিষয় নিয়ে তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না।
তোমার বেঁচে নেই এটাই তোমাকে মানতে হবে। তখনই তটিনী বলে আমি মানতে পারবো না, আমার বর বেঁচে আছে, আমার বর ঠিক ফিরে আসবে এক সময়ে, আমার বর আমার কাছে আসতেই হবে। তখনই দেখা যায় যে তটিনী রাতের অন্ধকারে ঘর থেকে বের হয়ে যায় আর বলে আজকে আমি ওই ফিজিত লাহিড়ীকে খুঁজে বের করবই, আমার বরকে কোথায় রেখেছে আমাকে জানতে হবে। আমার মন বলছে আমার বর বেঁচে আছে, আমার বরের কিচ্ছু হতে পারে না, আমার বর ঠিক আছে, কিন্তু কোথায় আছে ওই ভিজিত লাহিড়ীকে খুঁজে বের করলেই আমি সব সত্যটা বের করতে পারবো। এরপরে দেখা যায় যে তখনই টুতুনিকে ফোন করে স্পেশাল ব্রাঞ্চ থেকে। তখনই দেখা যায় যে তটিনী ফোন করে ও উল্টে উল্টে বলরামকে আর বলে কি হয়েছে দাদা। তখনই বলরাম বলে বৌদি বৌদি আবারও আপনাকে জিজ্ঞাসা করার জন্য এখানে ডেকে পাঠানো হয়েছে। আমার মনে হচ্ছে কোনো একটা রহস্য তো অবশ্যই আছে, এই রহস্যটা উদ্ঘাটন করতে পারতো একমাত্র পরশুরাম, কিন্তু সে তো আর এখন বেঁচে নেই। তখনই তটিনী বলে এ কথা কেন বারবার বলছেন দাদা, আমি বলছি তো আমার বরের কিচ্ছু হয়নি, আমার বর বেঁচে আছে, আমার বর ঠিক আমার কাছে ফিরে আসবে একদিন, আমার কথা মিলিয়ে নিয়েন দাদা। তখনই দেখা যায় যে বলরাম বলে বৌদি এটা মানতে হবে, এতদিন হয়ে যাচ্ছে এখনো কোনো খোঁজ নেই পরশুরামের, তাহলে পরশুরাম বেঁচে আছে কি করে। তখনই তটিনী বলে আমার মন বলছে, আমার মন বলছে আমার বরের কিছু হয়নি। তখনই দেখা যায় যে ফোনটা কেটে দিয়ে তখনই সেই নাম্বারটা ট্র্যাক করতে থাকে যে নাম্বারে ভিজিত ফোন করেছিল। এরপরে জানতে পারে একটা একটা ফ্ল্যাটে আছে ওরা, আর সেখানে চলে যায় তটিনী আর গিয়ে বলে যে 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 ওখানে গিয়ে আরুষি আরুষি করে ডাকতে থাকে আর বলতে থাকে আরুষি বাইরে আয়, আরুষি তোর সর্দি ভাই এসেছে। তখনই তখনই আরুষি আসতে গেলে আরুষির পাটা শিকলের সঙ্গে বাঁধা থাকে। তখনই সেখানে ভিজিত আসে আর বলে কি ভেবেছো তুমি, তুমি এখানে আমাকে খুঁজে চলে আসলে আর আমি সবকিছু এভাবে শেষ করে দেবো না, তুমি এখানে এসে মস্ত বড় ভুল করেছো তটিনী, এবার তোমাকে আমার হাতেই মরতে হবে, এখানেই তোমাকে শেষ করে ফেলবো। তখনই তটিনী বলে কিছু করতে পারবে না তুমি আমাকে, কিচ্ছু না। তুমি কি ভেবেছো এভাবে সবকিছু শেষ করে ফেলবে আর কেউ কিচ্ছু বলবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, সেটা কখনোই হতে পারে না, তোমার মৃত্যু আমার হাতেই আজকে আছে। তখনই হেসে ওঠে ভিজিত লাহিড়ী আর বলে কি বলছো তুমি, তুমি মারবে আমাকে, তোমার বর পারলো না আমাকে মারতে, তাকেই আমার হাতে মরতে হলো, আবার তুমি এসেছো আমাকে মারতে। তুমি জানো না আমার হাত কতটা লম্বা, আমি কি কি করতে পারি। তুমি কি ভেবেছো যে যে স্পেশাল ব্রাঞ্চ থেকে যে পরশুরামকে ট্রেকাল দিচ্ছে তারা ভালো, তারাই আমাকে সাহায্য করেছে, ওই মহিতোষ মজুমদার সৌরভ মিলে আমাকে সাহায্য করেছে পরশুরামকে সরানোর জন্য, কারণ ওরাও চেয়েছিল পরশুরাম যাতে মারা যায়। তখনই তটিনী অবাক হয়েছে আর বলে কি বলছো তুমি এসব। তখনই ভিজিত বলে হ্যাঁ আমি যা বলছি সত্যি বলছি, শুধু আমি একা মারিনি, আমার সঙ্গে অনেকেই যুক্ত আছে, যেমন বাবিন আছে, আরো আরো অনেক, স্বয়ং জিৎ মুখার্জিও আমার সঙ্গে আছে। তখনই দেখা যায় তটিনী বলে আমি কাউকেই ছাড়বো না, কাউকেই না, একে একে নিজ হাতে শাস্তি দেব সবাইকে। কি ভেবেছে যে এভাবে আমার কাছ থেকে আমার বরকে কেড়ে নিয়ে আমাকে আমাকে এতটা কষ্ট দেবে আর আমি মেনে নেবো না, কখনো না, কখনো এটা আমি হতে দেব না। আমার বরকে যেভাবে মেরেছে তার থেকে দ্বিগুণ কষ্ট দিয়ে আমি প্রত্যেককে মারবো। তখনই ভিজিত হেসে বলে তটিনী এখনো সময় আছে, চলে যাও, সেটাই তোমার জন্য ভালো হবে। তখনই তটিনী বলে আমি যাওয়ার জন্য এখানে আসিনি। এরপরেই ঠাকুর ঘরে গিয়ে সে যে ঠাকুরের ত্রিশূলটা নিয়ে আসে আর বলে কি ভেবেছিলি কি ভেবেছিলি যে এভাবে তুই সবকিছু শেষ করে দিবি, আমার বরকে সরিয়ে দিবি আর আমি কিচ্ছু বলবো না, সেটা কি করে হতে পারে। আমার বরকে যেভাবে কষ্ট দিয়েছিলি তার থেকে দ্বিগুণ কষ্ট আমি তোকে দেব। আজকে আজকে দুর্গা রূপে এই তটিনী তোকে মারবে। তখনই দেখা যায় যে বিজিত হেসে বলে তটিনী পাগল হয়ে গেছো তুমি, এখান থেকে চলে যাও বলছি। তখনই আয়ুষী বলে ছর্দি ভাই ওকে তুই ছাড়িস না, ছর্দি ভাই ও খুব খারাপ একটা মানুষ, ও সবাইকে শেষ করে দেবে ছর্দি ভাই, ও কারোর ভালোবাসা পাওয়ার যোগ্য না ছর্দি ভাই, তুই ওকে শেষ করে দে, আমি ওকে আর ভালোবাসি না ছর্দি ভাই। তখনই দেখা যায় তটিনী বলে এই যে পারমিশন পেয়ে গেছি, আমার আয়ুষীর কোনো কষ্ট হবে না তোকে হারিয়ে, তাই এবার আর কেউ বাঁচাতে পারবে না। এরপরে দেখা যায় যে তখনই তটিনী ভিজিতকে পায়ের নিচে ফিসে ঠিক মা দুর্গার মতো অসুর বধ করতে থাকে। এদিকে ভয় পেয়ে যায় ভিজিত আর বলে তটিনী আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে, আমি তোমার কাছে হাত জোড় করে বলছি আমাকে মেরো না তটিনী। তখনই তটিনী বলে তোকে ছাড়া যাবে না, তোকে ছাড়লে আমার বর ভালো থাকবে না,
তোর জন্য আমি আমার বরকে হারিয়েছি। তুই আমার বরকে এভাবে মেরে ফেললি? তখনই আয়ুষী বলে, হ্যাঁ চর্দি ভাই জামাইবাবুকে একমাত্র মেরেছে এই ভিজিতে লাহিড়ী। আমি তার সাক্ষী। আমি সব জানি যে এই ভিজিত লাহিড়ী জামাইবাবুকে মেরে দিয়েছে। জামাইবাবুকে মেরে গঙ্গার জলে ভাসিয়ে দিয়েছে চর্দি ভাই। জামাইবাবু আর বেঁচে নেই। তখনই তটিনী বলে, একদম চুপ করে থাক আয়ুষী। আমি জানি আমি জানি তোর জামাইবাবু বেঁচে আছে। তোর জামাইবাবুকে বেঁচে থাকতেই হবে। ওর কিচ্ছু হতে পারে না, কিচ্ছু হতে দেব না আমি। আমার ভালোবাসা ওকে ফিরে নিয়ে আসবে। তখনই দেখা যায় ভিজিত বলে, তটিনী আমাকে ছেড়ে দিন আপনি। আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, আমাকে ছেড়ে দিন। আমি আর কোনো ক্ষতি করব না আপনাকে। তখনই তটিনী বলে, এই যে ভিজিত লাহিড়ী, আমি কি করব? আমি তোকে ছেড়ে দেব? না, কখনো না। ওরফে বিজনলাল, তোকে ছেড়ে দেওয়া যাবে না। তুই অমন মস্ত বড় খারাপ কাজ করেছিস। তুই আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিস। তুই ওকে অনেক কষ্ট দিয়েছিস আর সবার কাছে আমাকে অপরাধী বানিয়েছিস যে আমি আমার বরকে মেরেছি। আমার বর যদি বেঁচেও থাকে তাও আমার মুখ দেখবে না, আমার কাছে সে আসবে না। কারণ সে দেখে গেছে যে আমি তাকে শুট করছি, কিন্তু আসলে তো শুটটা আমি করিনি। এই সবকিছু তোদের চক্রান্ত ছিল। তখন আমি ধরতে পারিনি কিন্তু এখন আমি তোদেরকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। অন্যদিকে দেখা যায় যে যে শিবপ্রসাদের অপারেশন হয়ে যায়। তখনই ডক্টর এসে বলে, এই যে ম্যাডাম, অপারেশন হয়ে গেছে, কিন্তু 72 ঘন্টা না যাওয়া অবধি আমরা কিছুই বলবো না। পেশেন্টের জ্ঞান ফিরবে, তারপরে আমরা আপনাদেরকে নিশ্চিত বলতে পারি। তখনই শীতল বলে, আমার শিবপ্রসাদের জ্ঞান ফিরবেই, যে করে হোক জ্ঞান ফিরতে হবে। আর একটা কথা ডক্টর, যে ও এখানে আছে এই কথাটা যেন কেউ না জানতে পারে। তখনই ডক্টর বলে, কেন? উনি কি উনি কে? তখনই দেখা যায় যে তখনই শীতল বলে, এত কিছু জানতে হবে না। যদি এরকম কেউ খোঁজ করে, কোনো কথা বলবেন না, বলবেন যে এরকম পেশেন্ট এখানে আসেনি। তখনই ডক্টর বলে, কেন মিথ্যে বলতে হবে আমাকে? তখনই দেখা যায় যে শীতল বন্দুক বের করে বলে, যদি এই কথাগুলো একটু লড়চড় হয়েছে তাহলে সোজা শুট করে দেব, কেউ বাঁচাতে পারবে না, বলে দিচ্ছি। তখনই দেখা যায় যে ডক্টর ভয় পেয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, আপনি যেমনটা বলছেন ম্যাডাম তেমনটাই হবে, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই বলে ডক্টর চলে যায়। তখনই শীতল ঠিক চলে আসে শিবপ্রসাদের কাছে আর বলে, শিবপ্রসাদ, তোমার কিচ্ছু হতে পারে না। আমি এত কষ্ট করে এত রিস্ক নিয়ে তোমাকে বাঁচিয়েছি। তোমার কোনো ক্ষতি হোক সেটা আমি চাই না। তোমার কোনো ক্ষতি হতে পারে না, আমি হতে দেব না। এই শীতল বেঁচে থাকতে তোমার কিচ্ছু হতে দেব না। তটিনী, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করব না। এবার একমাত্র টার্গেট হবে তটিনী, তুমি আমার। তোমাকে আমি সরিয়ে ফেলবই। তুমি যেমন কষ্ট দিয়েছো আমার শিবকে, আমি তার থেকে দ্বিগুণ কষ্ট তোমাকে দেব তটিনী। তুমি অপেক্ষা করো, আমি আসছি। এরপরই দেখা যায় অন্যদিকে তটিনীর কাছে ক্ষমা চাইলে তটিনী এবারের মতো ভিজিতকে ক্ষমা করে দেয় আর বলে, এবারের মতো তোকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু তুই এই শহর ছেড়ে চলে যাবি। তোকে যেন আমি এই শহরে আর না দেখি, কিন্তু দ্বিতীয়বার যদি আমি তোকে ধরি তুই কিন্তু আর বাঁচতে পারবি না, আমি এই বলে দিচ্ছি। তখনই দেখা যায় যে তখনই ভিজিত বলে, হ্যাঁ আমি এখান থেকে চলে যাবো, আমি সোজা বিদেশে চলে যাব, আমি এখানে থাকবো না। তখনই দেখা যায় তটিনী বলে, তোকে তো মুখ খুলতেই হবে পুলিশের কাছে, সত্যটা বলে তারপরে যাবি যে আমি এই সবের কিছুই জানতাম না। তখনই দেখা যায় ভিজিত বলে, আমি এটা বলবো কেন? তখনই তটিনী বলে, তাহলে তো তোকে ছাড়া যাবে না। তখনই ভিজিত বলে, আচ্ছা ঠিক আছে, আমি সবার কাছে বলবো। আয়ুষী, একটু বোঝাও। আয়ুষী, আমি তোমার ভালোবাসা। আয়ুষী, তখনই আয়ুষী বলে, কিসের ভালোবাসা? কোনো ভালোবাসা নেই আমাদের মধ্যে। তুই একটা খারাপ মানুষ। তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, অনেক মারধর করেছিস। আমার সামনে আমার জামাইবাবুকে মেরে ফেলেছিস। তাই তোকে আমি ভালোবাসা ভাবতে ঘেন্না করে আমার। তখনই দেখা যায় যে তখনই কষে চড় মারতে থাকে আয়ুষী ওই ভিজিতকে। তখনই ভিজিত বলে, আয়ুষী মাথা ঠান্ডা করো। আয়ুষী, আমি সত্যি বলছি, তোমাকে আমি ভালোবাসি। তোমাকে নিয়ে আমি চলে যাব। তখনই তটিনী বলে, একদম সাবধান করে দিচ্ছি। আয়ুষীর কাছাকাছি এলে এই ত্রিশূলটা কিন্তু আমি পুরোপুরি বিঁধিয়ে দেব। তখনই দেখা যায় ভিজিত বলে, আচ্ছা ঠিক আছে, আমার কাউকে প্রয়োজন নেই, আমি একাই চলে যাচ্ছি, কিন্তু তবু আমাকে মেরো না তোমরা, আমাকে ছেড়ে দাও। এরপরে দেখা যায় আয়ুষী বলে, ছর্দি ভাই, এটা কি করলি? এই অমানুষটাকে ছেড়ে দিলি? এই অমানুষটা তো কখনোই ভালো হতে পারে না। তখনই দেখা যায় যে ত্রটিনী বলে, একটু চুপ কর, আমি দেখছি কি করা যায়। কি ভেবেছে এভাবে সবকিছু শেষ করে দেবে? না, কিছু করতে পারবে না। তুই একটু আমার উপরে ভরসা কর বোন, কিচ্ছু হবে না। তখনই দেখা যায় আয়ুষী বলে, সর্দি ভাই জামাইবাবু আর বেঁচে নেই। তখনই তটিনী বলে, চুপ কর আয়ুষী, চুপ কর। আমি জানি তো জামাইবাবুর কিচ্ছু হতে পারে না, তোর জামাইবাবু বেঁচে আছে।
যেখানেই আছে বেঁচে আছে, তোর জামাইবাবুর কিচ্ছু হতে পারে না, আমি কিছু হতে দেব না। যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে, আমার ভালোবাসা কখনোই এভাবে শেষ হয়ে যেতে পারে না। আমার শিবপ্রসাদ আমার কাছেই আসবে, ফিরে আসতেই হবে। তখনই দেখা যায় আয়ুষীকে নিয়ে তটিনী বাড়িতে আসে। এরপরে আয়ুষীকে দেখে দীপালি বলে, আয়ুষী মা তুই এসে গেছিস, তোকে নিয়ে খুব চিন্তা করছিলাম। তখনই ও সেখানে জিতে মুখার্জি আসে আর বলে, আয়ুষী আয়ুষী তুই ফিরে এসেছিস, তোকে নিয়ে কতটা দুশ্চিন্তা করছিলাম মা, তুই জানিস না। তখনই আয়ুষী বলে, ড্যাড তুমি আর কথা বলবে না, এই সব কিছুর পিছনে সব থেকে বড় বড় হলো তোমার মাথা, তুমি তুমি এই সব কিছু করিয়েছো ড্যাড, আমি তোমাকে তোমাকে কখনোই ক্ষমা করতে পারবো না। তখনই তখনই দেখা যায় জিৎ মুখার্জি বলে, কি আবোল তাবোল কথা বলছিস, এই যে এই তটিনী আমার মেয়েটাকে মাথায় ভুলভাল বুঝিয়েছে। তখনই আয়ুষী বলে, না ড্যাড, আমাকে কেউ ভুলভাল বোঝায়নি, দিয়ে আমার সঙ্গে এইসব বিষয়ে কোনো কথা বলেনি, কিন্তু আমি জানি জানি ড্যাড এই সবকিছু তুমি করেছো। জামাইবাবুর মৃত্যু, আমার এই বিয়ের এই মিথ্যে নাটক সবকিছু তুমি করেছো ড্যাড, কেন করেছো, আমি তো তোমার মেয়ে বলো। তখনই দেখা যায় যে তখনই জিতে মুখার্জি বলে, তুই আমাকে ভুল বুঝছিস মা। তখনই আয়ুষী বলে, আমি কোনো ভুল বুঝছি না, যেটা সত্যি আমি সেটাই বলছি। তখনই তটিনী বলে যে, এভাবে তুমি করতে পারলে ছোটকা, তুমি আমার বরকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারলে। ছোটকা আমি তোমাকে আমার বাবার মতো দেখতাম, আমি আমার বাবার মতো স্নেহ করতাম, কিন্তু সেই তুমি আমার বরকে কেড়ে নিলে, আমাকে আমাকে বিধবা বানিয়ে দিলে, কেন কেন ছোটকা। তখনই দেখা যায় বাবিন এসে বলে, এই তুই আমার ড্যাডকে কোনো কথা বলতে পারবি না তটিনী, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলে